ওনার অবস্থাও তেমন ভালো নয়, তাই মা হিসেবে ছোট মেয়েটার জীবন সাজিয়ে দেওয়া তো ওনার কর্তব্য। দুজন নরনারী কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায় ওনার মুখপানে চেয়ে আছেন। লম্বা একটা শ্বাস টেনে নিয়ে নিলেন সুফিয়া। অধর প্রশস্ত করলেন কিছু বলার উদ্দেশ্যে, আর তখনই শব্দ হলো কলিং বেলের। কিছু বলতে গিয়েও থেমে গেলেন সুফিয়া। মাজেদা দৌড়ালো দরজা খুলতে। মিনিট দুয়েক পরেই দু হাতে বাজারের থলে নিয়ে হাজির হলো অনুভা। অপরিচিত দুজন মানুষকে সোফায় বসে থাকতে দেখে ভ্রুকুটির কুঁচকে নিল। ব্যাগ দুটো মাজেদার হাতে দিয়ে ফিসফিসিয়ে শুধালো, ওনারা কারা? মাজেদাও ঠিক একইভাবে ফিসফিস করে উত্তর দিল, আপনারে দেখতে আইছে আপা। খালার মতিগতি দেখা যা বুঝলাম, ভিতরে ভিতরে খালা কিন্তু রাজি। খুব তাড়াতাড়ি আপনার বিয়ার ডোল বাজতে যাইতাছে গো আপা। কথাটা বলে লাজুক হেসে প্রস্থান করলো মাজেদা। ললাটে এখনো কয়েকটা ভাঁজ পড়ে আছে অনুভার। এগিয়ে গিয়ে সালাম দিল অপরিচিত মানুষ দুজনকে। আফসানা এবং আজিজুল হক সমস্বরে জবাব নিলেন সালামের। ভদ্রতা বজায় রেখে অনুভা প্রশ্ন করল, আপনারা? ঠিক চিনলাম না তো আপনাদের। আফসানা এক পাশে সরে গিয়ে নিজের পাশেই কিছুটা জায়গা করে দিলেন তাকে বসার জন্য। হাত বাড়িয়ে ডেকে বললেন, আমরা তানিমের বাবা মা। এখানে এসে বসো তো মা। আশ্চর্য হয় অনুভা। তানিমের বাবা মা, ওনারা এখানে কেন? মায়ের বয়সী ভদ্র মহিলার ডাকে ওনার পাশে গিয়ে বসলো অনুভা। প্রশ্ন করল, আপনারা হঠাৎ এখানে? এবারও হাসলেন আফসানা। বললেন, তোমার জন্যই তো আসা। আমার জন্য? উনাকে কিছু বলতে না দিয়ে সুফিয়া বলে উঠলেন, ওনারা তোর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। চমকায় অনুভা। বিয়ের প্রস্তাব? গলা শুকিয়ে আসে মুহূর্তেই। শুকনো ঢোক গিলে শোধায়, কার সাথে? আফসানা মুচকি হেসে উত্তর দেন, তানিমের সাথে। তুমি তো আমাদের অফিসেই চাকরি করো, তাই না? অপ্রস্তুত হয় অনুভা। মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, আমার সঙ্গে স্যারের বিয়েটা কি করে হয় আন্টি? উনি আমার অফিসের বস আর আমি ওনার একজন কর্মচারী। আফসানা ভদ্র মহিলা, প্রাণবন্ত একজন নারী। স্বভাবসুলভ অথরে হাসি রেখেই বললেন, কেন হয় না? চাইলেই হয়। আর আমরা তো চাইছি। তোমাকে আমাদের একমাত্র ছেলে পছন্দ করেছে। তুমি যদি চাও বিয়ে পরেও চাকরি করতে পারবে, তা আমাদের কোনো আপত্তি নেই। তবুও না করো না মা, খুব আশা নিয়ে এসেছি। এই মাকে ফিরিয়ে দিও না। অনুভা অনুভব করল ভদ্র মহিলার কণ্ঠস্বরে কিছু একটা আছে, যার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না সে। এত সুন্দর আবেদনের পর মনে হয় না কেউ মুখের উপর না বলে দিতে পারবে। সবচেয়ে বেশি অবাক হচ্ছে এটা শুনে যে তানিমের তাকে পছন্দ। যেই লোকটা শুরু থেকেই তাকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করে আসছে, সেই লোকটা তাকে বিয়ে করতে চায়। যদিও লোকটার ইদানিং কালের ব্যবহারে কিছু একটা টের পেয়েছিল অনুভা, তবুও বারবার ভাবনা সরিয়ে দিয়েছে মন মস্তিষ্ক থেকে। ভেতরে অস্বস্তি বোধ করছে অনুভা। কিভাবে এদের না বলে দিবে বুঝতে পারছে না। মায়ের দিকে তাকিয়ে এটা অবশ্য বুঝতে পারল যে মা এই প্রস্তাবে রাজি। রাজি থাকবে নাইবা কেন? তিনি তো কবে থেকেই চাইছিলেন মেয়েকে সুপাত্রে হস্তান্তর করতে। আজিজুল হক আর আফসানা চা খেতে খেতে সুফিয়ার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলছেন। আবারও কলিং বেল বেজে উঠল। মাজেদা দরজার দিকে এগোতে এগোতে বলল, মনে হয় বড় আপাই আইয়া পড়ছে। তার কথাই ঠিক হলো। ভেতরে প্রবেশ করলো অর্থিকা। চারিদিকে চোখ বুলিয়ে সকলকে সালাম দিয়ে বসে পড়ল মায়ের পাশে। আফসানা হেসে প্রশ্ন করলেন, তুমি বুঝি অনুভার বড় বোন? জি, আপনারা? ওনারা ওনাদের পরিচয় দিতেই অর্থিকাও ঠিক ছোট বোনের মতোই ভেতরে ভেতরে চমকালো আর চোখে দেখে নিল তাকে। অনুভার চোখে মুখে ফুটে উঠেছে অসহায়ত্ব। সুফিয়া মেয়ের উদ্দেশ্যে তাদের আসার কারণটা বলে এবার তাদের উদ্দেশ্যে বললেন, আমার মেয়েটা আমাদের জন্য অনেক কষ্ট করেছে। আমিও চাই আমার মেয়েটা এবার অন্তত
সুখের মুখ দেখুক, তাই আমার কোনো আপত্তি নেই আপনাদের প্রস্তাবে। বুক কেঁপে ওঠে অনুভার। মা তো ওনাদের কথা দিয়ে দিচ্ছে, এবার কি হবে? বড়দের মাঝখানে কিছু বলতেও পারছে না মেয়েটা। অসহায় দৃষ্টিতে বড় বোনের পানে তাকালো। ওর থেকে ইশারায় বোনকে আশ্বস্ত করে মায়ের উদ্দেশ্যে হেসে বললেন, অনু প্রাপ্তবয়স্ক মেয়ে, ওর অনুমতি না নিয়েই হুটহাট এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তুমি নিতে পারো না মা। বড় কন্যার দিকে ভ্রু যুগল কুচকে তাকান সুফিয়া। বলেন, ওর মতামত নিয়ে কি হবে? সেই তো বলবে তোমাদেরকে ছেড়ে আমি যাব না। না না, বিয়েটা যেহেতু ওর সারাটা জীবন, যখন ওকেই কাটাতে হবে, তখন ওর সিদ্ধান্তটাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফসানা আলতো করে অনুভার মাথায় হাত রেখে শুধালেন, নির্দ্বিধায় তুমি তোমার মতামত জানাতে পারো মা। তুমি কি বিয়েতে রাজি? পুনরায় বড় বোনের পানে তাকায় অনুভা। অর্থিকা চোখ দিয়ে ইশারা করে বোনকে, যার অর্থ সহজেই বোধগম্য হয় অনুভার। সোজাসাপটা জবাবে বলে, তানিম স্যারকে আমি শুরু থেকেই অফিসের বস হিসেবে জেনে এসেছি। অফিসের কাজ ব্যতীত ওনার সঙ্গে আমার তেমন কোনো পরিচয় নেই। সেক্ষেত্রে এ বিয়েতেও আমি সায় দিতে পারছি না। মাফ করবেন আমায়। এমন একটা সিচুয়েশনে যে কখনো পড়তে হবে তা ভাবতেও পারিনি। ভেতরে ভেতরে আহত হলেন আফসানা। বোঝানোর সুরে বললেন, তাতে কি হয়েছে মা? পরিচয় নেই তো পরিচয় হয়ে যাবে। পারিবারিকভাবে না হয় তোমাদের বিয়েটা হবে, তারপর সংসার করতে গিয়ে দুজন দুজনকে চেনা জানাও হয়ে যাবে। কত মানুষের তো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, সেখানে একজন আরেকজন আগে কখনো দেখেনি পর্যন্ত, তারা কি সংসার করছে না? এবার কি যুক্তি দিবে ভাবতে লাগলো অনুভা, কিন্তু তাকে আর ভাবতে না দিয়ে অর্থিকা ভদ্রতা বজায় রেখে বলল, সবার ক্ষেত্রে এমনটা হয় না আন্টি। অফিসের বসের সঙ্গে বিয়েটা দৃষ্টিকটু দেখায়। অন্যান্য কর্মচারীরা ব্যাপারটা নিয়ে যে আড়ালে কথা বলবে না তার কি গ্যারান্টি আছে? তাছাড়া আমার বোনের জন্য যোগ্য পাত্র আমি পেয়ে গেছি। তাকে আমি কথাও দিয়েছি অনুমার সঙ্গে তার বিয়ে দেব। মা বেশিরভাগ সময় অসুস্থ থাকেন, তার সঙ্গে বিভিন্ন ঝোট ঝামেলা তো আছেই, তাই বলে হয়ে ওঠেনি। আশা করি বুঝতে পারছেন আন্টি। তার কথায় অনুভা এবং সুফিয়া দুজনেই চমকালো। মনক্ষুণ্ণ হলো আফসানা। আজিজুল হক ব্যাপারটাকে ভীষণ স্বাভাবিকভাবে নিলেন। বিয়ের বয়সে মেয়ে যখন বাড়িতে আছে, বাড়ির কেউ না কেউ তার বিষয়ে এমন সিদ্ধান্ত নিবে, এটাই স্বাভাবিক। আফসানা কিছুক্ষণ নীরব রইলেন। মেয়েটাকে ওনার প্রথম দেখাতেই মনে ধরেছিল, তার উপর ছেলের পছন্দ বলে কথা। তারপরেও কিছুটা আশা নিয়ে বললেন, আরেকবার যদি ভেবে দেখতে, বিয়েটা তো এখনই হয়নি। তাছাড়া আমার ছেলেও তো কোনো দিক দিয়ে খারাপ নয়। অর্থিকা মিহি হেসে উত্তর দেয়, খারাপ ভালোর কথা আসে না আন্টি। বিয়েটা তো আর ছেলে খেলা নয়। এক ধরনের পছন্দ দিয়ে কখনোই বিয়ের মতো সম্পর্ক হয় না। যাকে অনুমা এতদিন স্যারের সম্মান দিয়ে এসেছে, তাকে তো আর হুট করেই স্বামীর স্থান দেওয়া যায় না। তাছাড়া ওরও নিজের পছন্দের মানুষ আছে, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আন্টি। আশার আলো চট করেই নিভে গেল আফসানার। আজিজুল হক নীরব রইলেন। সকলের থেকে বিদায় নিয়ে তারা চলে যেতে চাইলেন, কিন্তু অর্থিকা তাদের যেতে দিতে নারাজ হলো। যতই হোক বোনের অফিসের বসের বাবা মা বলে কথা, আপ্যায়ন না করলে কি আর হয়। একেবারে নাস্তা করিয়েই তারপর ওনাদের যেতে দেওয়া হলো। ওনারা যেতে সুফিয়া চেপে ধরলেন মেয়েকে, প্রশ্ন করলেন, তাকে বিয়ের কথা দিয়ে এসেছিস? হ্যাঁ, এত ভালো সম্বন্ধটা হাতছাড়া হয়ে গেল। তুই কজনকে চিনিস বলতো? আমাকে না জানি এত বড় সিদ্ধান্ত নেওয়ার তুই কে? অর্থিকার সোজা উত্তর, আমি ওর বড় বোন, তাই ওর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। বড় ঘরে হলেই যে বিয়ে দিতে হবে এমন কথা কোথায় আছে? যে বস নিজের এমপ্লয়ের সম্মান দিতে জানে না, সে আবার বউ পালবে কি করে? যত সব। কিন্তু তুই কথা দিয়েছিস কাকে? হয়তো চিনতেও পারো, আবার নাও পারো, তবে এটা জেনে রাখো, অনু তাকে ভালোবাসে এবং ছেলেটাও অনুকে প্রচণ্ড ভালোবাসে। আমাদের জন্য ও ওর ভালোবাসাটা অনেক আগেই বিসর্জন দিয়ে দিয়েছে মা। নেহা ছেলেটা ভালো, তাই এখন ওর অপেক্ষায় বসে আছে। আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, কিন্তু বোনকে কিছুতেই তার ভালোবাসার মানুষকে হারাতে দেব না। অনুমার জন্য যদি যোগ্য কেউ থাকে তাহলে সে হচ্ছে শ্রাবণ।
বলেই নিজ ঘরের দিকে পা বাড়ালো অর্থিকা। তার কথা শুনে সুফি এখনও ঠায় দাঁড়িয়ে রইলেন পূর্বের স্থানে। দরজার আড়াল থেকে সমস্ত কথাই কর্ণগোচর হয়েছে অনুভার। দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ গিয়ে হাত মুখ ধুয়ে চিত হয়ে বিছানায় শুয়ে পড়ল সে। অর্থিকাও ফ্রেশ হয়ে এলো। তাইম জেগে উঠেছে, বিছানায় এক ঝাঁক খেলনা নিয়ে খেলছে। মাকে দেখতে পেয়েই ভাঙা ভাঙা শব্দে নিজের মতো বলে যাচ্ছে কথা। অর্থিকা ছেলের মাথায় হাত বুলিয়ে গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়ল। কিছুক্ষণ ভেবে চিন্তে মুহূর্তেই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বসল। সবে 7:30 বাজে। শ্রাবণ এখনও বাড়ির বাহিরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে ক্যাফটেরিয়ায়। টেবিলের ওপর রাখা মোবাইলটা বেজে উঠল তৎক্ষণাৎ। স্ক্রিনে জলজল করা অর্থিকা আপু দিয়ে সেভ করা নাম্বারটা দেখে হৃদয় কুঞ্চিত হলো তার। বন্ধুদেরকে ওয়াশরুমের বাহানা দিয়ে সেখান থেকে সরে গেল মোবাইল হাতে। কল রিসিভ করে সালাম জানিয়ে প্রশ্ন করল, সব ঠিক আছে তো আপু? সালামের জবাব নিল অর্থিকা। গম্ভীর কণ্ঠে বলল, না, নেই, কিচ্ছু ঠিক নেই। কেন, কি হয়েছে? তুমি কি বিয়ের জন্য প্রস্তুত শ্রাবণ? অনুকে বিয়ে করতে পারবে? আচমকা এমন কথায় অবাক হয় শ্রাবণ। ভাবার জন্য সময় না নিয়েই উত্তর দেয়, অবশ্যই প্রস্তুত। আমি তো কবে থেকে ওকে বিয়ের কথা বলে যাচ্ছি, কিন্তু ওই তো রাজি হচ্ছে না। ওর কথা ছাড়ো, যদি আজকালের মধ্যে অনুকে বিয়ে করতে বলি তাহলে পারবে করতে? আশ্চর্যান্বিত কণ্ঠে শ্রাবণ শুধালো, আজকে? আজ রাতে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে আজ রাতেই, আর সমস্যা থেকে থাকলে না হয় কাল। করবে বিয়ে? নোভা রাজি? রাজি কি রাজি না জানি না তা আমি, তবে ও তোমায় ভালোবাসে। এর থেকে বেশি কিছু জানার কি আর প্রয়োজন আছে? উষ্টদয়ের কার্নিশ বর্ধিত হলো শ্রাবণের। শীতল কণ্ঠে বলল, না। তা মা বাবাকে নিয়ে আসো তো, নাকি আপত্তি আছে? মুচকি হাসে শ্রাবণ। উত্তর দেয়, না, নেই। তবে এখন তো 7:30 বাজে আপু। বাবা মাকে জানিয়ে সব কিছু ঠিকঠাক করতেও তো একটা সময়ের প্রয়োজন, তাই না? অর্থিকাও হাসে, বলে, আচ্ছা রাখি, তবে কাল দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। মুচকি হাসে শ্রাবণ। কল কেটে দেয় অর্থিকা। পা বাড়ায় মায়ের ঘরের দিকে। মাকে তো জানাতে হবে সব কিছু, তাই না? মোবাইল পকেটে ভরে বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আসে শ্রাবণ। অফিস শেষে বাড়ি ফিরে এসেছে তানিম। ভেতরে প্রবেশ করেই বাবা মাকে ড্রয়িং রুমে পেয়ে গেল। পুলকিত হয়ে উঠল মন। বড় বড় কদম ফেলে সোফায় গিয়ে বসে পড়ল। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, দেখেছো অনুভাকে? পছন্দ হয়েছে মা? ছেলের উৎসুক মুখশ্রী দেখতেই ভেতরে চাপা কষ্ট অনুভব করলেন আফসানা। মুখখানে ওনার মলিন হলো। উপর নিচ মাথা নাড়িয়ে বুঝালেন হ্যাঁ। অধরে হাসি ফুটে উঠল তানিমের। পুনরায় জিজ্ঞাসা করল, বিয়েতে রাজি হয়েছে ওনার মা? তারিখ ঠিক করে এসেছো? তৎক্ষণাৎ উত্তর দিতে পারলেন না আফসানা। ছেলের এই হাসিটা মা হয়ে কি করে বিলীন হয়ে যেতে দেখবেন তিনি? উত্তরের অপেক্ষায় মায়ের পানে তাকিয়ে আছে তানিম। আজিজুল হক গলা ছেড়ে বললেন, তার মা রাজি হলেও কনে এবং কনের বড় বোন রাজি নয়। মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে একজনের সঙ্গে, আর খুবই শীঘ্র তার সঙ্গেই বিয়ে হবে। পিতার মুখ থেকে এমন কথা শুনে হাস্যজ্জ্বল মুখখানা মলিন হয়ে গেল তানিমের। ক্ষত বিক্ষত হয়ে উঠল হৃদয়। অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে মানে কি এর? কে এসে কার সঙ্গে বিয়ে? খুব রাগ হলো তানিমের। সেন্টার টেবিলের উপর রাখা রাজবংশী আকৃতির শোপিসটা ছুঁড়ে ফেলল মেঝেতে। পুত্রের এমন রাগ দেখে মুহূর্তেই চমকে ওঠেন কপত কপতি যুগল। গভীর শঙ্কায় নিমজ্জিত হয়ে উঠে আফসানার মন। বসা থেকে উঠে নিজ কক্ষের দিকে অগ্রসর হলো তানিম। বিড়বিড় করে বলল, আজ পর্যন্ত যা যা আমার পছন্দ হয়েছে সবই আমি পেয়েছি। আপনাকে তো আমি ছাড়ছি না অনুভা। রাতের খাবারের উদ্দেশ্যে সকলে এসে উপস্থিত হয়েছে খাবার টেবিলে। সবার পর নিজ চেয়ারে এসে বসল শ্রাবণ। শান্তা ছেলের প্লেটে বেড়ে দিলেন খাবার।
সৌহার্দ্য দিন 15 আগেই আবারও ফিরে গেছে কানাডা। টেবিলে এখন 3 জন। হানিফ শেখ নিজ প্লেটের সামনে দৃষ্টি রেখে মনোযোগ সহকারে খাবার খাচ্ছেন। ভেতরে ভেতরে শ্রাবণের উত্তেজনা বিরাজ করছে। যতই বাবা মায়ের সামনে বেফাঁস কথাবার্তা বলে ফেলুক না কেন, এই মুহূর্তে নিজের বিয়ের কথা বলতে বেশ লজ্জা করছে তার। শুকনো ঢোক গিলে নিজেকে উপরে উপরে যথাসম্ভব স্বাভাবিক এবং গম্ভীর রাখল। গলা খাকারি দিয়ে বাবা মায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করল। সঙ্গে সঙ্গে শান্তা ছেলের মুখপানে তাকালেন, কিন্তু হানিফ শেখের কোনো নড়চড় নেই। হেরফের না করে শ্রাবণ স্পষ্ট ভাষায় বলে উঠল, আমি বিয়ে করব। কথাটা দুজনে তেমন আমলে নিলেন না। শ্রাবণ পুনরায় বলল, কালকেই বিয়ে করব। এবারের কথাটা কাজে দিল। খাওয়া ছেড়ে পুত্রের পানে তাকালেন হানিফ শেখ। স্বামী স্ত্রী দুজনেরই মুখেই বিস্ময়। শান্তা বললেন, গতকাল না বললি সামনের শুক্রবার করবি, তাহলে? শুক্রবার আসতে অনেক দেরি, তাই কালই বিয়ে করব। হানিফ শেখ গম্ভীর কণ্ঠে বললেন, মগের মুল্লুক নাকি? কালকের মধ্যে কি করে বিয়ের আয়োজন করব? ঘরোয়াভাবে করব। আমরা যাব, কাজী ডাকবো, বিয়ে করব, তারপর চলে আসবো, ব্যাস। তাই বলে হুটহাট সিদ্ধান্ত নিবি? মেয়ের বাড়ির লোকের মতামতের তো একটা ব্যাপার আছে নাকি? ওর বড় বোনের সঙ্গে কথা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই, আর তোমাদেরও থাকার কথা নয়। বিয়ে করলে কালই করব, নইলে কখনো বিয়ের কথা বলবে না। ছেলের কথায় এক মহাচিন্তায় পড়ে গেলেন হানিফ শেখ। ওনার এই ছেলেগুলো এমন কেন? গতকাল বলে দেওয়ায় আজ সাত সকালে বাড়িতে এসে হাজির হয়েছে মাজেদা। আজকের দিনটা ছুটি নেওয়ার জন্য গতকাল রাতেই অফিসে মেইল করে দিয়েছে অর্থিকা। মাজেদাকে নিয়ে দ্রুত সকালের নাস্তা তৈরি করে খেয়ে নিল সে। অফিসে যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে ঘর থেকে বের হয়ে টেবিলে এসে চেয়ার টেনে বসলো অনুভা। রুটি ছিঁড়ে মুখে পড়তেই তার সামনে এসে হাজির হলো অর্থিকা। শুধালো, অফিসে যাবি নাকি? খেতে খেতেই সে উত্তর দিল, তুই যাবি না? না, ছুটি নিয়েছি। কেন? দরকার আছে তাই। সাথে তুইও যাচ্ছিস না আজ? ললাটে ভাঁজ পড়ে অনুভার। জিজ্ঞাসা করে, কেন? গতকালকের ঘটনার জন্য যেতে নিষেধ করছিস? ওই সামান্য কারণে আমি অন্তত অফিস বন্ধ করতে পারবো না। চাকরির বাজার সম্পর্কে তো জানিসই আপু। চট জলদি টেবিলের উপর একটা ফর্দ রাখলো অর্থিকা। বলল, অত কিছু জানি না, আজ আর তোর অফিসে যাওয়া হচ্ছে না। এই হলো বাজারের ফর্দ। খাবারটা শেষ করে ফর্দ মিলিয়ে মিলিয়ে বাজার করে নিয়ে আয়। তুই তো আবার এই কাজে ভালোই পারদর্শী। বাম হাত দিয়ে ফর্দটা তুলে চোখের সামনে ধরল অনুভা। লেখাগুলো পড়েই চমকে উঠল। জিজ্ঞাসা করল, এত কিছু? কেউ আসছে নাকি বাড়িতে? হ্যাঁ, এবার প্রশ্ন না করে তাড়াতাড়ি যা, তুই এলে রান্না বসাবো। কে আসবে তা তো বললি না আপু। চোখ পাকিয়ে শাসন করার ভঙ্গিতে ছোট বোনের পানে তাকালো অর্থিকা। তার এহেন দৃষ্টিতে নীরব হয়ে গেল অনুভা। রুটিটা শেষ করেই বাজারের ব্যাগ হাতে বের হলো বাড়ি থেকে। সে যেতেই মাজেদাকে নিয়ে ঘরদয় পরিষ্কার করতে নেমে পড়ল অর্থিকা। যদিও গতকালই তারা সব কিছু গুছিয়েছে, কিন্তু আজ বিশেষ একটা দিন থাকায় কোনো দিকেই কোনো খুঁত রাখতে চাচ্ছে না সে। শান্তার দিনটা আজকে ব্যস্তময়। ছেলের বিয়ে দেওয়া কি কম ঝুঁকি ঝামেলা নাকি? যতই ঘরোয়াভাবে বিয়ে হোক না কেন, খালি হাতে তো আর ছেলের জন্য বউ তুলতে পারেন না ঘরে। আলমারি থেকে বড় পুত্র বধূর জন্য গড়া গহনাগুলো বের করলেন তিনি। তার থেকে এক সেট গুছিয়ে নিলেন নিজের ব্যাগে। বাকিগুলো পুত্র বধূকে একেবারে বাড়ি এনে তারপর বুঝিয়ে দিবেন। হানিফ শেখ ঘরে এলেন। স্ত্রীকে বিছানায় বসে গহনা হাতাতে দেখে শুধালেন, প্রয়োজনীয় সব জিনিস নিয়েছো তো? হ্যাঁ, নিয়েছি। আচ্ছা, রুবিকে আসতে বললে ভালো হতো না?